সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নাট্য পরিচালক শ্রাবণী ফেরদৌসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। 36 বছরের মোসাম্মদ নাদিরা বেগম দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তাই চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এত টাকা চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়, বিধায় তার পরিবার দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত মোসাম্মদ নাদিরা বেগমকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোসাম্মদ নাদিরা বেগম, সঞ্চয় হিসাব নম্বর 007-134-004-8662, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা, রাজশাহী। মোবাইল ফোন নম্বর 019-51843475। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। ঠিকই বলেছ, তবু আমি সরি বলবো। আসলে আমি কখনো আশা করিনি তোমাকে এই অবস্থায় দেখব। মামা, জীবনে তো অনেক কিছুই ঘটে, সব কিছুকেই হাসি মুখে ওয়েলকাম করতে হয়। হয়তো এর মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে। জানি না বৌমা, এই সেপারেশনের মধ্যে ভালোটা কি থাকতে পারে। কোনো বিচ্ছেদই আমার পছন্দ না বৌমা। আমি সবাইকে এক করে নিয়ে থাকতে ভালোবাসি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তৈয়ার? জি জনাব। শুরু। রাত 11:30টায় সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদৌস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? অনেক ভালো। অনেক ভালো লাগছে আজকে তোমাকে পেয়ে। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে টিভি ইন্ডাস্ট্রিতে যে কয়জন নারী নির্মাতা কাজ করছেন তাদের মধ্যে তুমি অনেক ভালো কাজ করছো। তো তোমার ক্যারিয়ার শুরুটা কিভাবে হয়েছিল? আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিই। আমার পড়াশোনা ড্রামাটিক্সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো তখন আসলে আমাদের মাস্টার্সে গিয়ে 3টা ভাগ হয়ে যায়, যে স্ক্রিপ্ট রাইটিং নেওয়া যায়, অ্যাক্টিং নেওয়া যায়, ডিরেকশন নেওয়া যায়। তো আমার ডিরেকশন অনেক চ্যালেঞ্জিং মনে হতো, কিন্তু সাহস হয়নি। হ্যাঁ, যে ডিরেকশন করবো, এত বড় বিষয় কিভাবে করবো। কিন্তু অ্যাক্টিংটা আমার কাছে মনে হতো যে আমি পারবো। তো অ্যাক্টিংটা নিয়েছিলাম। তো অ্যাক্টিং পরবর্তীতে আমি নাট্যকেন্দ্রে জয়েন করি। তারিকা খান আমাদের গুরু।
তো ওখানে তারিক ভাইয়ের হাতে অনেক কিছু শেখা, লাইক কম্পোজিশন, সব কিছু। হ্যাঁ, তো তখন মনে হতো যে যদি আমি ডিরেকশন করতে পারতাম। আস্তে আস্তে সুপ্ত ইচ্ছেগুলো ডানার মেলা শুরু করলো। দেন আমি 2011-তে এসে ফার্স্ট ডিরেকশনটা করি। বাহ। তার আগে আমি হচ্ছে গিয়ে অ্যাসিস্ট করেছি শুভ্র খানের আন্ডারে বেশ 6-7 বছর। তারপরে মনে হলো যে হ্যাঁ এখন আমি পারবো ডিরেকশনটা। যখন মনে হলো তখনই আমি আসলে ডিরেকশনটা শুরু করি। আমার ফার্স্ট প্রোডাকশন ছিল অমাবস্যার চাঁদের আলো। আচ্ছা, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্বে পড়ে ওই যে পড়াশোনাটা, ওইটা তোমার আসলে ক্যারিয়ারে কতটা কাজে লেগেছে, কতটা প্রভাব ফেলেছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি মানে যে কোনো কিছু পড়াশোনা কিংবা জেনে আসলে কিন্তু অনেক কনফিডেন্ট নিজের মধ্যে থাকা যায় যে আমি জেনে শুনে কাজটা করছি। আর হ্যাঁ, কাজ করতে করতেও শেখা যায়, সেটা আরেকটা প্রসেস। ওটা তো প্রতিদিন শিখছি। কিন্তু আমাদের যেটা ছিল যে জাহাঙ্গীরনগর পড়াশোনার কারণে আমরা সূক্ষ্ম জায়গাগুলো দেখা যায় টাচ করে যেতে পারি, ডিটেইলে কাজ করতে পারি। যেমন আমি স্ক্রিপ্টটা নিজে করার চেষ্টা করি নিজে নাটকের। তো আমার কাছে মনে হয় যে আমি স্ক্রিপ্টটা হচ্ছে ওইভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, আর কিংবা অ্যাক্টিংটাও বুঝিয়ে দিতে পারি আর্টিস্টকে যে এই টোনটা চাচ্ছি আমি, কিংবা এতটুকু আমি চাচ্ছি। হ্যাঁ, তো ওইগুলো আমাকে সব সময় হেল্প করে ডিরেকশনের কাজের ক্ষেত্রে। যে স্ক্রিপ্টটাও আমি দেখি, স্ক্রিপ্ট কিংবা অ্যাক্টিং বা ডিরেকশন সব কিছুই আসলে একটার সাথে একটা রিলেটেড। তো অবশ্যই। হ্যাঁ, তো ওইটা আমার পড়াশোনাটা আমার বেসিক্যালি অনেক হেল্প করেছে, কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে অনেকটা। ডেফিনেটলি। তো টিভি নাটকে নির্দেশনা দেওয়ার আগে কি টিভি নাটকে অ্যাক্টিং এ কাজ করেছো? হ্যাঁ, অনেক নাটকে অ্যাক্টিং করেছি, কিন্তু এখন ডিরেকশনে এত বেশি কনসেন্ট্রেট করে ফেলেছি নিজেকে যে অ্যাক্টিংয়ে এখন মনোযোগ ছুটে গেছে। ওটার জন্য আলাদা একটা কনসেন্ট্রেশন দরকার। তো এখন অ্যাক্টিংটা একদমই আপাতত করছি না, মঞ্চেও ইনফ্যাক্ট করতে পারছি না ব্যস্ততার কারণে। তবে অনেক বেশি মিস করি মঞ্চের জায়গাটা, একদম হার্টের জায়গা। তো ওখানে ডেফিনেটলি হয়তো বা আমি কাজগুলো গুছিয়ে উঠলে অ্যাক্টিংয়ে ফিরবো। আর টিভি নাটকে আসলে কখনো মিস করি না। আমি অ্যাক্টিং খুব বেশি ভালো করতাম কিনা জানি না, কিন্তু টিভি নাটকে অনেক কেটে কেটে করে, তো ওই মজাটা পেতাম না আসলে। মঞ্চের যে মজাটা, এডিটিং থাকে অনেক, মঞ্চের যে মজাটা, লাইভ পারফর্মার দর্শকের সামনে কাজ করার যে মজাটা, সেটা আসলে টিভি নাটকে রেসপন্সটা পাওয়া যায় একদম দর্শকের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলছি, দর্শকের সবকিছু আমি রিফ্লেক্টটা নিতে পারছি। ওটার যে একটা মজা, ওটা আসলে টিভি নাটকে কখনোই পাইনি। সো দ্যাট আমি খুব বেশি একটা মিস করি না টিভি নাটককে। তো প্রথম ডিরেকশনের গল্পটা শুনবো, যে কিভাবে সেই শুরুটা হলো, প্রথম টিভি নাটকে ডিরেকশন দেওয়া কেমন ছিল সেটা? ওটা আসলে ওই এক্সপেরিয়েন্স তো আসলে মানে প্রথম অনেক কিছু, মানে এখন যেমন প্রতিদিন করছি, প্রতিদিন ডিরেকশনে যাচ্ছি, এখন কি তো কোনো কিছু লাগে না, মানে আলাদাভাবে চিন্তা করার স্কোপই নেই আসলে। হয়তো মাঝে মাঝে এরকমও হয় যে স্পটে গিয়ে লোকেশন দেখে শর্ট ডিভিশন করছি, কিন্তু প্রথম স্ক্রিপ্ট আমার কাছে মনে আছে যে আমার স্ক্রিপ্ট দাগিয়ে দাগিয়ে আমি মানে খণ্ড বিখণ্ড করে ফেলেছিলাম যে কোন জায়গায় আমি ক্লোজ নিব, কোন জায়গায় ওয়েস্ট নিব, কোন জায়গায় মাস্টার নিব, কিংবা কোন জায়গায় ট্রলি হবে, কোন জায়গায় কি হবে, কোন জায়গায় আর্টিস্ট কি করবে। এত বেশি হোমওয়ার্ক ছিল ওটার পেছনে, যার জন্য প্রথম প্রোডাকশনটা ডেফিনেটলি অনেক সুইট একটা প্রোডাকশন ছিল, ভালো প্রোডাকশন ছিল। এখন প্রোডাকশন যেগুলো করছি সেগুলো আমাকে মানে চেষ্টা করি 100% দেওয়ার। প্রথম ব্যাপারটা একেবারে অন্যরকম, মানে একদম শুরু যে আমাকে কিভাবে নিবে, আমার প্রোডাকশনটা কিভাবে নিবে। এখন করতে করতে অভ্যস্ত তো হয়ে গেছি, যার কারণে এখন হয়তো সময়টা কম লাগে, বাট চেষ্টা থাকে যে 100% দেওয়া যায় কিনা, এটা চেষ্টাটা থাকে। তো নির্মাতা হিসেবে এখন পর্যন্ত কতগুলো ধারাবাহিক এবং কতগুলো একক নাটক করেছো? ধারাবাহিক একটাই চলছে একটা বেসরকারি চ্যানেলে, আর একক করেছি 10-12টার মতো। আচ্ছা, তো ধারাবাহিক নাটকটা আসলে তো একদম টিমের মতন হয়ে যায়, সেখানে ডিরেকশন দিতে কেমন লাগে? ওটাও আবার আমাদের ধারাবাহিকটার মজার হচ্ছে কি প্রতিটা আলাদা আলাদা পর্ব, আলাদা আলাদা 1 ঘন্টা। তো আমার টিমটা তো আমরা একই টিম, প্রতিদিনই একসাথে কাজ করছি, কিন্তু এটার মজা যেটা যে প্রতিদিন আমি সেটা আলাদা আর্টিস্ট পাচ্ছি 1 ঘন্টা হওয়ার কারণে, এবং আলাদা আলাদা গল্প হওয়ার কারণে যে ওই আলাদা 1 ঘন্টা যে চার্মটা ওটা আছে, ওইটা ফিল করি। যার কারণে প্রতিদিনই আলাদা আর্টিস্ট নিয়ে যখন কাজ করছি, আলাদা একটা গল্প নিয়ে কাজ করছি, আলাদা একটা সেট নিয়ে কাজ করছি, তখন আসলে ভালো লাগে। তাহলে কি বলা যায় যে একক নাটকে কাজ করতে বেশি ভালো লাগে? রাইট।
বেশি আমার কাছে আসলে বেশি ভালো লাগে যে সিরিয়ালটা দেখা যায় যে অনেক দিন করার পরে মনোটোনাস লাগে যে হ্যাঁ একই রকম সব একই আর্টিস্ট, artist, হ্যাঁ হ্যাঁ। আর্টিস্ট দেখবা যে একটা লিমিটেশন কিন্তু সবারই আছে, তো ওদের বাইরে কেউই আসলে যেতে পারে না, আমারও একটা লিমিটেশন আছে। তো ও দেখা যায় যে একই রকম একঘেয়েমি হচ্ছে তৈরি হয়, হ্যাঁ সেটা দর্শকের কাছেও হয়। ইনফ্যাক্ট এখন তো মানে খুব কমই 1 ঘন্টা আসলে দর্শককে টাচ করতে পারছে। ওই জায়গা থেকে 1 ঘন্টার নাটকের ফিডব্যাকটা আমার কাছে মনে হয় অনেক বেশি, দর্শক আসলে বেশি মানে ভালোভাবে নেয়। অনেক সময় আমরা দর্শকদের কাছ থেকে অভিযোগটা শুনি যে এখনকার আসলে বাংলাদেশের নাটকগুলো তারা দেখতে খুব একটা আগ্রহী না। এটার কারণটা আসলে কি বলে তুমি মনে করো? আমার কাছে মনে হয় প্রথম সমস্যা হচ্ছে বাজেট। আমাদের দিনকে দিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, সব টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং দাম মানে কস্টিং বেড়ে যাচ্ছে, বাট আমাদের নাটকের বাজেটটা কমে আসছে, যার কারণে আমরা অনেক বেশি কম্প্রোমাইজ করে ফেলি যে হ্যাঁ আমাকে 3 দিনে বানাতে হবে, ওটা সম্ভব না, 2 দিনে বানিয়ে ফেলি। ওকে দরকার আমার এই ক্যারেক্টারে, উনাকে তো পাচ্ছি না, অনেক টাকা উনি রেমুনারেশন নেয়, ঠিক আছে তাহলে একে নিয়ে ফেলি। আমরা যে এই কম্প্রোমাইজগুলো করছি, হ্যাঁ এই কম্প্রোমাইজগুলো জায়গা থেকে আসলে আমাদের দর্শক হয়তো বা আমার কাছে মনে হয় যে ছুটে যাচ্ছে। কম্প্রোমাইজ করার ফলে আসলে রেজাল্টটা খুব ভালো আসছে না, ওই কারণ হয়তো দর্শক ছুটে যাচ্ছে। তবে এমন না যে আমাদের নাটক আসলে কোয়ালিটি খুব বেশি ফল করেছে, আমাদের নাটকে কিন্তু কোয়ালিটি আছে। আর আমরা যদি মানে স্ক্রিপ্ট রাইটিং এর, আমার কাছে মনে হয় স্ক্রিপ্ট রাইটিং এর জায়গাটায় একটু অভাব আছে, স্ক্রিপ্ট রাইটারের অভাব আছে, স্ক্রিপ্ট একটু আমার কাছে মনে হয় যে দুর্বল, বিশেষ করে সিরিয়ালের যে ঘটনার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না, কিংবা একদম লাস্টে গিয়ে কাহিনী কোথায় যাবে সেটা আসলে স্ক্রিপ্ট রাইটারও জানে না। তো ওইটা যদি আমরা একদম প্রথম থেকে লাইন আপটা করে নিতে পারি যে আমরা লাস্টে গিয়ে আমরা 1000 পর্ব করলাম, 500 পর্ব করলাম, 500 পর্বে আমাদের টার্গেটটা কি, কোথায় যাব, কোন ক্যারেক্টারগুলো কি অবস্থানে যাবে, এটা যদি প্রথমে ভিজুয়াল করে ফেলা যায় তাহলে আমার মনে হয় দর্শক দেখবে। কারণ দর্শক কিন্তু টিভি হচ্ছে কি তার ঘরের একটা জিনিস, এবং সে কোনোভাবে আমার চ্যানেল না দেখছে অন্য চ্যানেল দেখছে, তাহলে অন্য চ্যানেলটা কেন দেখছে? সেটাই আমি আসলে বের করার যে অন্য চ্যানেলটা তো দেখছে মানুষ, ইন্ডিয়ান সিরিয়ালগুলো তো সবাই দেখছে, তাহলে আমাদের চ্যানেলগুলো কেন দেখছে না? সেটা আমি যেমন ইন্ডিয়া চ্যানেল দেখি না, যার কারণে আমি বুঝতে পারি না যে ওরা কেন মানে ওরা আমি দেশি বানাই বলে না, আমি আসলে দেশের কাজগুলো দেখতে পছন্দ করি, এবং হয়তো বা আমার কলিগসরা বানাচ্ছে বলেই আমি দেখি যে প্রতিযোগিতাটা থাকার জন্য যে কে কি ধরনের কাজ করছে। হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু দেখি যে আমার বোন দেখছে কিংবা আমার মা দেখছে বাইরের সিরিজ, তাহলে নিশ্চয়ই ওদেরকে টানছে, কোথাও না কোথাও তাদেরকে আকর্ষিত করছে, তাহলে আমার সিরিজ করছে না কেন? আমার কাছে মনে হয় যে স্ক্রিপ্ট রাইটিং এটা জন্য মানে মূল বিষয়, যে স্ক্রিপ্ট রাইটিং বিজ্ঞাপনেরও যন্ত্রণা আছে, এটা তো মানে সবচেয়ে বড় বিষয় যে বিজ্ঞাপন বিরতির কারণে সুইচিং করে অন্য চ্যানেলে চলে যাচ্ছে, এটা একটা বিষয়। আর হচ্ছে কি স্ক্রিপ্ট, অ্যাক্টিং, সেট এভরিথিং যদি প্রপার হয় না, আমার কাছে মনে হয় দর্শক অবশ্যই আমাদের টেস্টটা মানে নিজের টেস্ট ধুয়ে কেন অন্যের টেস্ট দেখবে, দেখার কথা না, সো দ্যাট আর নিজের টেস্টে ফিরে আসবে যদি আমি প্রপার দিতে পারি দর্শককে। কিছুক্ষণ আগে কিন্তু বলছিলে যে তুমি অনেকের কাজ দেখো, তো অনেকের মধ্যে আসলে কে পড়ে, কাদের কাজ বেশি দেখো? আমি একদম সবার কাজ দেখি, আমাদের সাথে যারা বানাচ্ছে নতুন তাদের কাজ যেমন দেখি, সিনিয়রদের কাজ দেখি, ইউটিউবে প্রচুর কাজ দেখি আমি। আমার কাছে মনে হয় যে কাজ দেখা মানে দেখলে যত শেখা যায় যে হ্যাঁ উনি এইভাবে করেছে কিংবা এই গল্পটা এইভাবে গিয়েছে, এটা একটা শেখার ওয়ে কাজ দেখাটা। দেখলে আসলে অনেক মানে প্র্যাকটিক্যালের চেয়েও অনেক চোখ খোলে কি ধরনের কাজ হচ্ছে। তা এখন পর্যন্ত একক নাটক, তারপরে ধারাবাহিক নাটক, অনেকগুলি কাজ করে ফেলেছো, চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিশ্চয়ই দেখো? এটা তো সবার স্বপ্ন থাকে যে চলচ্চিত্র একদম যেটা নন ইরেজ মিডিয়া, কখনোই ইরেজ হবে না, হ্যাঁ সেটা সবার মনে হয়তো বা থেকে যাবে কিংবা আর্কাইভে থেকেই যাবে, এটা কখন না কখন কেউ না কেউ দেখবেই। তো ওই জায়গাতে কাজ করার ইচ্ছে তো প্রবল, স্ক্রিপ্ট নিয়েও কাজ করছি, ইনফ্যাক্ট এখন সব ব্যাটে বলে যদি মিলে যায় ইনশাল্লাহ হয়ে যাবে। তার মানে এখন পর্যন্ত মানে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে? প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমি ইনফ্যাক্ট স্ক্রিপ্ট মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি। বাহ, তো সেটা কবে নাগাদ আমাদের দর্শকরা পাবে? এটা একদম আনসার্টেন, কারণ সবকিছু নির্ভর করে প্রোডিউসারের উপর, তো দেখা যাক, এটা আসলে কপাল।
আমি মনে করি যে সব ভালো কাজের পেছনে একটা লাক ফেভার অনেক বড় জিনিস। তো সামনের পরিকল্পনাটা কিভাবে করছো? চলচ্চিত্র তো নির্মাণ করছোই, সেটা একটা পরিকল্পনার মধ্যেই আছে, এছাড়া আর কি ধরনের পরিকল্পনা আছে? আর ভালো ভালো কাজ করে যেতে চাই, যেটা দর্শকের মনে থাকবে, দর্শক যেটাকে এখন কিন্তু আসলে টিভি নাটকও দেখা যাচ্ছে যে নন ইরেজ মিডিয়া হয়ে গেছে ইউটিউবের কল্যাণে। ইউটিউবে কিন্তু সবগুলো কাজ থেকে যাচ্ছে প্রত্যেকের, সো দ্যাট এখন ফাঁকি দেওয়ার জায়গা নেই যে একবার দেখিয়ে তো শেষ হয়ে গেল, তা না। এখন কিন্তু লোকজন দেখছে এবং ইউটিউবে কিন্তু দর্শক ওপিনিয়ন জানাচ্ছে যে এটা ভালো লাগেনি, এটা এইরকম লেগেছে। একদম দর্শক কিন্তু খুব তার যেটা ভালো লাগেনি সেটা একদম অকপটে বলে দিচ্ছে, প্রতিক্রিয়াটা তখন একদম কমেন্টসে পেয়ে যাচ্ছ। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এমন কাজ দিতে চেষ্টা করব দর্শককে, যেটা দর্শকের মনে আসলে থাকবে যে হ্যাঁ উনি একজন নির্দেশক, এই কাজ নাম বলতে পারবে, যে কাজগুলোকে উল্লেখ করতে পারবে, ওটাই। অনেক অনেক শুভকামনা থাকলো। আজকে আমাদের আয়োজনে এসেছো, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।